ইসলোর নামের এক মেয়ে নিজেকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন এক বিশ্ব পরিবর্তনকারী বিপর্যয় নেমে আসে। আতঙ্কিত চিৎকার আর ভয়ঙ্কর গর্জন একসময় শান্ত শহরটিকে এক জীবন্ত নরকে পরিণত হয়। তাদের এক সময়ের ভালো প্রতিবেশীরাও জম্বি হতে শুরু করে। যারা বেঁচে ছিল তাদের ভাবারও সময় ছিল না। ইসলাম যখন মৃত্যুর ছায়া তুলে যাচ্ছিল, তার বাবা তাকে টেনে ভিতরে নিয়ে আসে। তার বাবা অনেক খারাপ একজন লোক ছিল। আসলে আমরা জানতে পারি যে ইসলুংয়ের বাবা তার মাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু ভরসা করার মতো তার বড় বোন লিলি এখনো আছে। কিন্তু ইসলোনের জন্মদিনে সেই নিষ্ঠুর বাবা তার একমাত্র অবশিষ্ট বোনকেও তাড়িয়ে দেয়। দীর্ঘদিনের দুর্ভাগ্য তার কাছ থেকে জীবনের সমস্ত আশা কেড়ে নিয়েছিল। এই কারণে সে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিল। তাহলে গল্পে ফিরে আসি। বিপদের মুখে তার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনকে ঝুঁকিতে নিয়েছে। ঠিক যখন তারা দুইজন বেসমেন্টে লুকাতে যাচ্ছিল, তারা কাঁচ ভাঙার শব্দ শুনতে পেল। কৌতূহলী হয়ে লোকটি তৎক্ষণাৎ লুকানোর চেষ্টা ছেড়ে দিয়ে ধীরে ধীরে সামনে এগোতে লাগে। তারপর সে আক্রমণকারী জম্বিটির মুখোমুখি হয়। এই অসাবধানতার কারণে সে কামড় খায়, যদিও সে অবশেষে ভাঙা কাঁচ ব্যবহার করে জম্বিটিকে মেরে ফেলে। কিন্তু ইসলং এর কাছে এটি একটি হত্যাকাণ্ড মনে হয়। সে সময় মেয়েটির চোখে তার বাবা ওই দৈত্যগুলো চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল। বাবার চিৎকার শুনে ইসলং কোনো দ্বিধা ছাড়াই বাইরে ছুটে যায়। এর কিছুক্ষণ পরেই তার সহপাঠী রাইস এবং কেরির সাথে দেখা হয়। শান্ত আকাশে উদ্ধার অভিযানে সাইরেন বেজে ওঠে। পুরো শহরকে ঘিরে ফেলা হয়েছিল। কোনো উপায় না দেখে তারা তাদের পরিচিত এক মা ও তার দুই সন্তানের সাথে পালিয়ে গেল। রাত নামলেই 6 জন মানুষ দলটি একটি বাড়ির ভিতরে আশ্রয় নেয়। ভয়ঙ্কর দিনটা ছোট বাচ্চাদের গভীর ঘুমে আচ্ছন্ন করে রেখেছিল। একমাত্র প্রাপ্তবয়স্ক হয় মহিলাটি এক মুহূর্তের জন্য বিশ্রাম নেওয়ার সাহস করেনি। ভাগ্যক্রমে রাতটা কোনো ঘটনা ছাড়াই কেটে গেল। কিন্তু অন্ধকার নেমে আসতেই কাঁচ ভাঙার শব্দে তাদের ঘুম ভেঙে গেল। কিরি খুঁজে পাওয়া একটি বেসবল ব্যাট হাতে নিয়ে ধীরে ধীরে সবাইকে দোতলায় নিয়ে গেল। ঠিক তখনই একটি আড়াল থেকে একটি জম্বি বেরিয়ে আসে। কিরি তার শত্রুকে পাশ কাটিয়ে সুযোগটি কাজে লাগলো এবং ক্রমাগত তার বেসবল ব্যাট দিয়ে ঘুরাতে লাগলো। এই লড়াই আশেপাশে জম্বিদের দলকে তাদের দিকে টেনে আনে, ফলে দলটি তাদের জায়গা ছেড়ে যেতে বাধ্য হয়। ছোট শহরটিতে সত্যিকারের নিরাপদ জায়গা খুবই কম ছিল, কিন্তু স্কুলটি অবশ্যই তাদের মধ্যে একটি ছিল নিরাপদ জায়গা। কিরির প্রস্তাবে কেউ আপত্তি করে না। বয়স্ক মহিলাটি সবার আগে দৌড়ে বেরিয়ে গেলেন, কিন্তু কিরির পক্ষে তাকে থামানো খুব দেরি হয়ে গেছিল। এই অসতর্ক ও নির্বোধ কাজটি আশেপাশে এলাকা থেকে একঝাঁক জম্বিদের আকৃষ্ট করেছিল, যারা পঙ্গপালের মতো মহিলাটির দিকে ঝাঁপিয়ে পড়ে এবং অবশেষে তাকে তাদের খাবারে পরিণত করে। তার এই ভয়ঙ্কর চিৎকারে বেশিরভাগ জম্বি দূরে সরে যায়। শিশু এক গ্রেস এবং থেরাসি দৌড়ানো ছাড়া আর কোনো কিছুই করতে পারছিল না। যখন সবাই স্কুলের দিকে দৌড়াচ্ছিল, তখন হঠাৎ একটি জম্বি ইসলংকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। কিরি যখন সাহায্য করার জন্য চেষ্টা করছিল, তাকেও একটি জম্বি ধরে ফেলে। ঠিক সময় ক্লেস একটি বেসবল ব্যাটে তুলে নিয়ে জম্বিটির মাথায় সজোরে আঘাত করে। ইসলন এবারের মতো রক্ষা পায়। স্কুলটি শক্তিশালী কাঁটাতার দিয়ে ঘেরা ছিল এবং শক্তিশালী দরজা ও জানালাগুলো অল্প সময়ের জন্য জম্বির যাকে এখানে আসতে বাধা দেয়। কিরি জম্বিতে পরিণত হওয়া গাদের সাথে মোকাবেলা করে এবং তাদের মৃতদেহ থেকে পুরনো ভবনের চাবিগুলো উদ্ধার করে। কিরির আদেশে সবাই সমস্ত প্রবেশপথ এবং ভিতরে ঢোকার পথ বন্ধ করতে শুরু করে। যখন সবাই পালানোর চেষ্টা করছিল, ইসলন একা একা কোণে চলে গেল। সে তার ফোন বের করে এবং বোনের নম্বর খুঁজতে লাগলো। ইসলনের হঠাৎ উদা হয়ে যাওয়ায় সবাই আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু মেয়েটি তাদের ফোন ধরে না। অন্যরা চলে গেলে ইসলাম লিলির নম্বরে ডায়াল করলো, কিন্তু শুধু একটি আনুষ্ঠানিক সরিয়ে নেওয়ার সতর্কবার্তা শুনতে পেল। গ্লেসের হঠাৎ আগমনে ইসলন চমকে ওঠে। এই আকস্মিক দৃশ্যটি মুহূর্তের জন্য তার মনকে স্তব্ধ করে দিয়েছিল। সে এমনকি তার ফোনটাও ধরতে ভুলে গেছে। কিছুক্ষণ পর সে একা বাথরুমে যায়। ভাগ্যক্রমে এই মাত্র একটি ঘটনা ঘটেছে এবং রক্তের দাগ ধুয়ে ফেলার জন্য তাদের কাছে জলও ছিল। ভালো খবর হলো এখানে থাকা জিনিসপত্র 5 জনের কয়েক মাস চলে যাওয়ার জন্য যথেষ্ট। খারাপ খবর হলো কিছু লোক কিরির উপর খুশি নয়। কিরি বুঝতে পারছে না কেন থিরিসি ঝামেলা করছে। কারণটা বেশ সহজ। যখন তারা দূরে ছিল, কিরি গিয়েছিল আর রাস্তাটা মাত্র 10 সেকেন্ডের পুরোপুরি জনশূন্য থেকে জম্বিতে ভরে যেতে পারতো না। থিরিসি সন্দেহ করেছিল যে কিরি তার মাকে মারার চেষ্টার ব্যাপারে মিথ্যা বলেছে। যখন তারা একসাথে দৌড়ে বেরিয়েছিল, রাস্তায় জম্বি আছে কিনা তা দেখা কঠিন ছিল না। দুর্ভাগ্যবশত থিরিসি তার সামনে দাঁড়াতে পারেনি। তর্ক করা ভিড় দেখে স্নোং একটি কথাও না বলে চলে গেল। তার আত্মরক্ষামূলক কাজগুলো ছাড়া আর কোনো বন্ধু ছিল না। তার খারাপ অভিজ্ঞতাগুলো তাকে মানসিকভাবে গুটিয়ে দিয়েছিল, কিন্তু এখন তাকে অন্যদের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করতে হবে। তার বড় বোন গ্রেস থেরেসের রাগের চেয়ে অনেক বেশি সহানুভূতিশীল ছিল। গ্রেসের প্রশ্নের কোনো অর্থ ছিল না। সে যা দেখছিল তা স্নোং এবং অন্যরা যা দেখছিল তারই মতো ছিল। এমন নয় যে রাইসের কোনো উদ্দেশ্য খারাপ ছিল, শুধু একটু বলা যেতে পারে যে তার মা কিছুটা তাড়াহুড়া করছিল এবং তার ভাগ্য খারাপ ছিল।
এটা ছিল শুধু একটা ছোট্ট শহর। আজ যে উদ্ধারকারী দলের আসার কথা ছিল তাদের আসতে দেরি হয়েছে, যার একমাত্র অর্থ হতে পারে যে সমস্যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। যদি এই ভবিষ্যৎবাণী সত্যি হতো তাহলে বড় শহরগুলো আরো বেশি ধ্বংস হয়ে যেত, কিন্তু সে তখনও বুঝতে পারছিল না যে এর কারণ কি। সেই মুহূর্তে কিরির মাথায় একটা বুদ্ধি এলো, কিন্তু তার ভাবনাগুলো জুম্বিদের দলের গর্জনে দ্রুত চাপা পড়ে যায়। সে চুপ করে রইল। তবুও কোনো এক কারণে বাইরে জুম্বিদের দল যেন ভূতে পাওয়া মানুষের মতো গেটে আক্রমণ করতে শুরু করে। একটানা ধপার শব্দ আর চিৎকার এমন ভাবে মিশে যাচ্ছিল যেন একটা ভারী হাতুড়ি তাদের হৃদয়ের উপর বারবার আঘাত করতে চলেছে। রাত না নামা পর্যন্ত দূরে থাকা একটা কান ফাটানো গর্জন আশেপাশের এলাকা থেকে মানুষের ভিড়কে টেনে আনে। ওইটা ছিল শহরের গ্যাস স্টেশনের জায়গা। এটা পরিষ্কার ছিল যে বেঁচে থাকা বাকিরা লুকিয়ে থেকে লড়াই করছিল। করিডোরটা এতটা শান্ত ছিল যে পিন পড়ার শব্দ শোনা যেত, আর ক্লান্ত দলটি স্বস্তির নিঃশ্বাস ফেললো। তারপর অন্ধকার থেকে একটা বড় খসখসে হাত ধীরে ধীরে স্নোনের দিকে এগিয়ে এলো। হাতটার কচি ত্বক তাদের আঙ্গুলের মধ্যে দিয়ে একটা আরামদায়ক অনুভূতি পাঠিয়ে দেয়। পরের মুহূর্তে স্নো